দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী 5 বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। সবচেয়ে বেশি নজর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী লড়াই। ভোট গণনার আরও বিস্তারিত খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জ্যোতি সরওয়ার। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল 8টায় পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গের 23 জেলায় 77টি কেন্দ্রে সকালে প্রথমে গণনা করা হয় পোস্টাল ব্যালটের ভোট। এরপর শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ভোট গণনা। এদিকে এই ভোট গণনা নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ করা হয়। আরও যে 4 রাজ্যে আজ ভোট গণনা হচ্ছে সেগুলো হলো আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি। দর্শক, যেমনটি একটু আগে বলছিলাম, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবশেষ ট্রেন্ড অনুযায়ী বিজেপি তৃণমূল কংগ্রেসের চেয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছে। 294টি আসনের মধ্যে বিজেপি 126টি আসনে এবং কিছু সূত্র অনুযায়ী 162টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 115 থেকে 187টি আসনের মধ্যে লড়াই করছে। চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই এবং কিছু এক্সিট পোল অনুযায়ী কিন্তু তৃণমূল জয়ের পূর্বাভাস দিয়ে 177 থেকে 187টি আসন দেওয়া হয়েছে এবং বিজেপিকে 95 থেকে 110টি আসন দেওয়া হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট গণনা শুরু হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো। কলকাতা নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে এখনো পর্যন্ত কয়টি আসনের ফলাফল হাতে পেয়েছেন এবং একই সাথে একটু জানাবেন যে যেসব আসনের ফলাফল হাতে এসেছে সেসবের উপর কোনো দলের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা। দেখুন, মোট 294টি আসনের গণনা শুরু হয়েছে কিন্তু সকাল 8টা থেকে এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে যে পরিসংখ্যান দিয়েছে তার ভিতরে 102টি আসনের যে ফলাফল তারা কিন্তু ইতিমধ্যেই তারা আপলোড করেছে। সেখানে 63টি আসনে এগিয়ে বিজেপি আর 37টি আসনে বর্তমান শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তো সব মিলিয়ে আমরা যদি দেখি যে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু আসন আপনার ভবানীপুর, নন্দীগ্রাম, সেখানে শুভেন্দু অধিকারীর 2টি আসনেই প্রার্থী এবং এই 2টি আসনেই এগিয়ে হচ্ছে আপনার বিজেপি। এবং আমরা যে ট্রেন্ডটা দেখেছিলাম বুথ ফেরত সমীক্ষার, সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ট্রেন্ড আমরা দেখেছিলাম এবং সেই ট্রেন্ড অনুযায়ী আমরা যে সকাল থেকে প্রথমে পোস্টাল ব্যালট কোনো কোনো কেন্দ্রে এবং তারপর ইভিএম করা হয়েছে, সেখানেও কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। আর নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে আসনগুলো 102টি আসন ইতিমধ্যেই তারা কিন্তু ফলাফল এগিয়ে থাকার যে ঘোষণা করেছে, সেখানে 63টি আসনে বিজেপি আর 37টি আসনে তৃণমূল এগিয়ে। তো স্বাভাবিকভাবে প্রায় অর্ধেকের বিজেপির তুলনায় কিন্তু তৃণমূল পিছিয়ে। তো যত বেলা গড়াবে তৃণমূল বিজেপি ততটাই হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বিজেপি সকালবেলায় এবং তৃণমূল তারা উভয় দলের অধিকাংশ প্রার্থী, যার ভিতরে শুভেন্দু অধিকারী আছেন, তাদের বক্তব্য যে বিজেপি এবার কিন্তু সরকার গড়বে আর তৃণমূলের বক্তব্য তারা কিন্তু সরকারে ফিরবে। এখন যত বেলা গড়াবে ততই আমরা বুঝতে পারবো যে আসলে। এটা একটু জানতে চাচ্ছিলাম সত্যজিৎ, এখন তো ইভিএম এ ভোট গণনা চলছে, আর কতক্ষণ নাগাদ লাগতে পারে? আপনি যেহেতু নির্বাচন কমিশনের সামনে আছেন, নির্বাচন কমিশন কি বলছে যে কতক্ষণ নাগাদ লাগতে পারে পুরোপুরি ফলাফল হাতে পেতে? দেখুন, 3টের আগে কিন্তু ছবিটা পরিষ্কার হবে না যে সরকার কারা গড়তে চলেছে। এবং আমরা যদি বর্তমানের যে সময়টা সেটা যদি দেখি তাহলে কিন্তু 3টে থেকে 5টার মধ্যেই কিন্তু প্রায় ছবিটা পরিষ্কার হয়ে গেছিল যে পশ্চিমবঙ্গে কারা সরকার গড়তে চলেছে এবং সেক্ষেত্রে তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সরকার গঠনের যে সম্ভব যে আর কি সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা, সেই সংখ্যা তারা আর কি পেয়ে যায়। তো এবারও যেভাবে যে গতিতে গণনা হচ্ছে, কোথাও কিন্তু আসনগুলো আর কি যেখানে যেমন আছে, তো সেই আসনগুলোতে কোথাও 18 রাউন্ড, কোথাও 22 রাউন্ড, কোথাও আবার 27 রাউন্ড পর্যন্ত আর কি গণনা হবে। তো
তো কোনো কোনো আসনে হয়তো দুপুর 3টের মধ্যে গণনা শেষ হয়ে যাবে, আবার কোনো কোনো আসনে বিকেল 5টা বাজতে পারে। সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। দর্শক, কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন সেখানকার ভোট গণনার সর্বশেষ খবর এবং তার যে তথ্য মতে আমরা যদি একটু বলি যে এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে আছে। যে কয়টি আসনের ফলাফল হাতে পাওয়া গেছে তার মধ্যে বিজেপি এখনো পর্যন্ত বেশি সংখ্যক আসন নিয়ে এগিয়ে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। একটু জানিয়ে রাখি, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এখন যে সবশেষ ট্রেন্ড সে অনুযায়ী বিজেপি তৃণমূল কংগ্রেসের চেয়ে যেহেতু এগিয়ে আছে, 294টি আসনের মধ্যে বিজেপি 106টি আসনে এবং কিছু সূত্র অনুযায়ী 162টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 115 থেকে 187টি আসনের মধ্যে লড়াই করছে। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে চূড়ান্ত ফলাফল কিন্তু পাওয়া যাবে আজ, তার জন্য অপেক্ষা করতে হবে দুপুর 3টা নাগাদ বা তার কিছু সময় পর্যন্ত। এছাড়া কিছু এক্সিট পোল অনুযায়ী তৃণমূলের জয়ের পূর্বাভাস দিয়ে 177 থেকে 187টি আসন দেওয়া হয়েছে এবং বিজেপিকে কিন্তু রাখা হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে 95 থেকে 110টি আসনে। অর্থাৎ এক্সিট পোল এবং এখন আমরা যে কয়েকটি আসনের ফলাফল হাতে পেয়েছি তার মধ্যে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতেই পাচ্ছি। এই সব কিছু নিয়ে আরেকটু আলোচনা করব, পশ্চিমবঙ্গের রাজনীতি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার। কনক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে এখনো পর্যন্ত ট্রেন্ড বিজেপির দিকেই দেখা যাচ্ছে, যদিও এক্সিট পোল কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে। পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সেটার বিপরীতমুখী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে ভীরু একটি রাজনৈতিক দলকে তারা এগিয়ে রাখছে। আপনার কাছে এই পরিবর্তন কেন, কি মনে হয়? ঠিকই বলেছেন, এখানে ধর্মের ব্যাপারটাই সামনে আসবে, কিন্তু ধর্ম একটা ফ্যাক্টর, তবে সব ফ্যাক্টর নয়। এর অন্যান্য ফ্যাক্টরগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে বিগত 15 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে রাজ্যের কয়েকজন মন্ত্রী জেলে ছিলেন, কেন্দ্রীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে। রাজ্যের পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করবে না বা মামলা রুজু করবে না, আমাদের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী আদালতের রায় নিয়ে কেন্দ্রীয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং সেটা কিন্তু রাজ্যের জনমানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। 2 নম্বর হচ্ছে রাজ্যের যুব সমাজের একটা বিরাট সমস্যা, চাকরিহীনতা। আপনারা জানেন 26,000, এই 26,000 শব্দটা আমি বলছি না, এটা বারবার সংবাদ মাধ্যমে এসেছে। 26,000 শিক্ষকের চাকরি পেন্ডিং হয়ে আছে আদালতে, এখনো সেটা সমাধান হয় নাই। আর দীর্ঘ 10 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনে, যেখানে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটরা চাকরি পাওয়ার আশা রাখেন, সেগুলিতে রিক্রুটমেন্ট বন্ধ, নিয়োগ বন্ধ। এই যুবক যুবতীরা চাকরি পাওয়ার যে বয়স সেটা তারা হারাচ্ছেন, তারা চাকরি পাচ্ছেন না। এবং সর্বোপরি 3 নম্বর একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে নারী নিরাপত্তা। আপনারা জানেন এখানে বড় বড় অনেক ঘটনা ঘটেছে, নারীর যৌন হেনস্থা থেকে ধর্ষণ, খুন এগুলি হয়েছে, সেগুলিরও কিন্তু সেরকম কোনো ন্যায় বিচার হয়নি। এখানে পুলিশি ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমার মনে হয় এই সমস্ত ফ্যাক্টরগুলি কাজ করেছে। ধর্মীয় ফ্যাক্টর কিছুটা নিশ্চয়ই আছে, ধর্মকে বাদ দিয়ে নয়, তবে ধর্মীয় ফ্যাক্টরের কারণেই যদি রাজ্যে পরিবর্তন হতো তাহলে কিন্তু সেটা অনেক আগেই হতে পারতো। দেশের অন্যান্য রাজ্যে কিন্তু আজ থেকে 15-20 বছর আগেই সেই প্রবণতা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মের কারণে এটা হয়েছে তা কিন্তু বলা যায় না। মূলত হয়েছে এই পূর্ববর্তী শাসক দলের দুর্নীতির কারণে, এবং মানুষের কাছে এই বিজেপি ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কেন, মানুষ ভোট দেওয়ার সময় দেখে যে আমার ভোটটা যেন নষ্ট না হয়, আমি অন্য একটা তৃতীয় পক্ষকে ভোট দেবো, বামপন্থী বা কংগ্রেস কে ভোট দেবো, সে ভোটটা আমার নষ্ট হবে। এই নেগেটিভ ভোটটাও কিন্তু বিজেপি পেয়েছে বলে আমার মনে হয়। জি, একই সাথে একটু যেটা জানতে চাই যে বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তি নবায়নের একটি বিষয় আছে পরবর্তী সরকারের সামনে। আপনার কাছে কি মনে হয় যে পরবর্তী যে সরকার আসতে যাচ্ছে বিষয়টিকে কিভাবে সমাধান করতে পারে? অবশ্যই সমর্থন করবে, কেননা রাজ্যে যদি বিজেপি সরকার তৈরি হয়, এদের আলাদা করে বাংলাদেশের কোনো নীতি থাকবে না। কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকার যেটা নেবে ডিসিশন, রাজ্যের বিজেপি সরকার সেটাই মেনে নিতে বাধ্য থাকবে। এবং আমাদের যিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যদি বিজেপি ক্ষমতায় আসে, শুভেন্দু অধিকারী, তিনিও বাংলাদেশ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য এখনো পর্যন্ত করেন নাই।
একমাত্র রাজনৈতিক সাথে যতটুকু প্রয়োজন, তাছাড়া তার কোনো মন্তব্যের তেমন কোনো গুরুত্ব থাকবে না, তার কোনো ডিসিশনের তেমন কোনো গুরুত্ব থাকবে না এই জলবন্টন বিষয়ে। গঙ্গা চুক্তির নবায়ন হোক বা তিস্তা চুক্তিকে রূপায়ণ করা হোক, পুরোটাই নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের উপর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের উপর। শুভেন্দু অধিকারী বা যেই মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কোনো বিরোধিতা করবে না বলেই আমার মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ কনক সরকার আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কনক সরকার যুক্ত ছিলেন। ভারতের তামিলনাড়ু রাজ্যে দর্শক, পশ্চিমবঙ্গের মতো অন্যান্য আসাম, কেরালা, কেন্দ্রশাসিত অঞ্চল, পুদুচেরি এবং তামিলনাড়ু এসব অঞ্চলেও কিন্তু চলছে নির্বাচনের বুথ ফেরত জরিপ এবং একই সাথে ফলাফল ঘোষণা। আমরা একটু জানতে চাই যে তামিলনাড়ুতে কি অবস্থানে রয়েছে বিভিন্ন দল, সেই দলে। তবে তার আগে যাওয়ার আগে আমি একটু দেখবো যে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় কিন্তু সুপারস্টার হয়ে এবার নব্য রাজনীতিবিদ হয়েছেন এবং তার যে দল টিভিকে, তামিলাগা ভেট্টি কাজাঘাম, এই দল থেকে কিন্তু 2026 সালে তিনি সবার নজর এখন কাছে এই দল। এবং এখনো পর্যন্ত বুথ ফেরত জরিপ যদিও বা বলছে যে ডিএমকে এবং এডিএমকে এই দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ফলাফল যতটুকু হাতে এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই আপনারাও দেখেছেন যে থালাপতি বিজয়ের দল টিভিকে কিন্তু সবকিছু ছাপিয়ে একদম প্রথম অবস্থানে রয়েছে। এবং এই সব কিছুর পেছনে যেটা ধারণা করা হচ্ছে, তার একটি সুপারস্টার হওয়ার পেছনে তার একটা যেহেতু ফ্যান ফলোয়ার বেজ রয়েছে, সে কারণে হতে পারে। এছাড়া তার কিছু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সে সব কিছু কারণে হয়তো তার দল এবারে প্রথম অবস্থানে এখনো পর্যন্ত রয়েছে। তবে যদিও সব ফলাফল হাতে পেতে আমাদেরকে আরো খানিকটা অপেক্ষা করতে হবে, তার আগে আমরা কিছু বুথ ফেরত জরিপ দেখে আসতে চাই যে ভারতের বিভিন্ন বুথ ফেরত জরিপ কি বলছে, কোন দল কোন অবস্থানে রয়েছে। আমরা যদি একটু দেখি যে তামিলনাড়ুতে 234টি বিধানসভা আসনের নির্বাচন হয় 23 এপ্রিল। সরকার গঠনের জন্য প্রয়োজন এখানে ন্যূনতম 118টি আসন এবং 2021 সালে জিতেছিল ডিএমকে। ইন্ডিয়া জোটের তামিল সংস্করণ এসপিএ জিতেছিল 159টি আসন, এনডিএ জোট পেয়েছিল 75টি আসন। এর পরবর্তী কার্ডটা একটু দেখবো যে এখানে মেট্রিজ যা বুথ ফেরত জরিপ তারা করেছে, তারা ইন্ডিয়া জোটকে 122 থেকে 132টি আসনে প্রথম অবস্থানে রেখেছে, এনডিএ জোটকে রেখেছে 87 থেকে 110টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে। টিভিকে এখনো পর্যন্ত তারা 10 থেকে 12টি আসন দিয়েছে এবং অন্যান্য আসন তারা 0 থেকে হয়তো 6টি আসন পেতে পারে। আমরা এর পরের বুথ ফেরত জরিপটা একটু দেখব। এখানে পিপলস পালস, সেখানে আছে ইন্ডিয়া জোট 125 থেকে 145টি আসনে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে আছে এনডিএ জোট 65 থেকে 80টি আসন, টিভিকে আছে 18 থেকে 24টি আসন এবং অন্যান্য যেসব দল রয়েছে তাদেরকে তারা দিয়েছে 2 থেকে 6টি আসনে। আর এর পরের বুথ ফেরত জরিপটা একটু যদি দেখি, সেখানে কতটুকু তারা কোন দলকে এগিয়ে রেখেছে। চাণক্য স্ট্র্যাটেজিস তারা ডিএমকে জোটকে দিয়েছে 145 থেকে 160টি আসন, এডিএমকে জোটকে রেখেছে 50 থেকে 65টি আসন এবং টিভিকে রেখেছে 18 থেকে 26টি আসনে। এরপরের বুথ ফেরত জরিপটা একটু দেখব। জেভিসি যেসব জরিপ করেছে সেখানে এডিএমকে অর্থাৎ বিজেপি জোটকে তারা 128 থেকে 147টি আসনে প্রথম অবস্থানে রেখেছে, ডিএমকে অর্থাৎ কংগ্রেস বাম জোটকে তারা দিয়েছে 75 থেকে 95টি আসন এবং টিভিকে পেয়েছে 8 থেকে 15টি আসন। এছাড়া এর পরের বুথ ফেরত জরিপটা যদি একটু দেখি, অ্যাক্সেস মাই ইন্ডিয়া তারা কিন্তু এখানে টিভিকে অর্থাৎ বিজয়ের থালাপতি বিজয়ের যে দল টিভিকে তারা প্রথম অবস্থানে রেখেছে 98 থেকে 120টি আসন দিয়ে এবং ডিএমকে জোটকে দিয়েছে 92 থেকে 110টি আসন, এডিএমকে জোট তারা তৃতীয় অবস্থানে রেখেছে 22 থেকে 32টি আসন। এর পরের বুথ ফেরত জরিপটা আমরা একটু দেখে নেব। আমরা এই পর্যন্ত 6টি বুথ ফেরত জরিপ দেখলাম, সেখানে কিন্তু তারা এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে থালাপতি বিজয়ের যে দল টিভিকে মাত্র
একটা বুথ ফেরত জরিপে তারা এগিয়ে আছে এবং বাকি অন্যান্য দল বা অন্যান্য বুথ ফেরত জরিপ তারা বিজেপিকে এগিয়ে রেখেছে। যদিও বা এখনো পর্যন্ত যে কয়টি ফলাফল আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু থালাপাতি বিজয়ের যে দল টিভিকে তারা কিন্তু এগিয়ে আছে এবং বেশ বড় একটা পার্থক্য নিয়ে এগিয়ে আছে। তা আমরা এটা বলতে পারি যে মূল ফলাফল এবং যে বুথ ফেরত জরিপ এর মাঝে কিন্তু আমরা বিস্তর ফারাক দেখতে পাচ্ছি। তবে সবকিছু মিলিয়ে চূড়ান্ত ফলাফল কি হয় দর্শক তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 3টা পর্যন্ত অথবা তার কিছু সময় পর্যন্ত। আপাতত এই ছিল আমার কাছে। এবারে দিনের অন্যান্য খবরে আমরা ফিরে যাচ্ছি সহকর্মীর কাছে। ধন্যবাদ জ্যোতি স্যার। আপনার মাধ্যমে বিধানসভার নানা খবরাখবর আমরা জানলাম। তৃণমূল কংগ্রেসের খবর জানার পাশাপাশি বিজেপি এবং একই সাথে তামিলনাড়ুর যে নায়ক তিনি এখন এই বিজয় থালাপতি এগিয়ে রয়েছেন তার আসনে, সেই খবর এবং সর্বশেষ যে চূড়ান্ত খবর সেটি আমরা নিশ্চয়ই দুপুর 3টার মধ্যেই জানতে পারবো। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। সকাল 8:30টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে লিমনের মরদেহবাহী বিমান। শনিবার স্থানীয় সময় রাত 8:45টায় তার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। গেল 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ, আর বৃষ্টির মরদেহ শনাক্ত হয় 1 মে। কয়েকদিনের ফরেনসিকের পরীক্ষা নিরীক্ষার পর শনাক্ত হয় তাদের মরদেহ। আগামী বুধবার বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এদিকে তাদের খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবুঘেরকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাওয়া নিয়ে আশঙ্কা করছেন হাওরের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকরা। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জের হাওর এলাকা থেকে সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, জানতেই চাই প্রধানমন্ত্রীর যে খাদ্য সহায়তা এর মধ্যে ঘোষণা করা হয়েছে সেটি নিয়ে কেন কৃষকরা আশঙ্কা তারা মনে করছেন যে সেখানে কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, আর একই সাথে আমরা জানি যে বিস্তর এলাকায় এরই মধ্যে পানিতে ডুবে গেছে, এই ধানগুলো তোলা যায়নি। সেই বিষয়ে কৃষকরা আসলে শেষ মুহূর্তে কি জানাচ্ছেন? তানিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে হাওড়ে এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি, ধান শুকাতে পারছেন না কৃষকরা। ঠিক এই দুপুর বেলাতে সূর্য উঁকি দিচ্ছে, কিন্তু কৃষকরা তারা এখনো পর্যন্ত মাঠে শুকাতে পারছেন না। এই যে দেখতে পাচ্ছেন আমার যে পিছনে বিস্তীর্ণ আসলে স্তূপ পড়ে আছে ধানের, এবং এই ধানগুলো তারা শুকাতে পারছেন না কৃষকরা। যেমনটা আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী থেকে যেটি ঘোষণা দেওয়া হয়েছে যে কৃষকদেরকে সহযোগিতা দেওয়া হবে, স্থানীয় কৃষকরা বলছেন যে এখনো পর্যন্ত এই কতটুকু ক্ষতি হয়েছে বা কিভাবে ক্ষতি হচ্ছে সেটি কেউই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলছেন না। কৃষি বিভাগ থেকেও তারা অভিযোগ করছেন যে ক্ষয়ক্ষতি আসলে লুকিয়ে রাখা হচ্ছে বা গোপন রাখা হচ্ছে। এই যে প্রকৃত ক্ষতিগ্রস্তের তালিকা করা হচ্ছে না, কারা করবে, এক কথায় বলা যায় যে সন্দিহান রয়েছেন কৃষকরা। বলছেন যে যদি এটি জনপ্রতিনিধিদের মাধ্যমে হয় বা বিগত সময়ে রাজনৈতিক একটি হস্তক্ষেপ ছিল সেই তার মাধ্যমে যদি হয়, তাহলে প্রকৃত কৃষকরা সেই তালিকা তারা হয়তো তাদের নাম উঠবে না, এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুপাতে তারা আসলে ক্ষতিপূরণ পাবে না, এমনটাই তারা শঙ্কা করছেন। আসলে বলা যাবে যে প্রশাসন কতটুকু হস্তক্ষেপ করছে সেই জায়গাতে, এবং কৃষি বিভাগ কতটুকু তৎপর রয়েছে। তানিয়া, শহীদ নূর আহমেদ, নিশ্চয়ই ফিরবো এবং প্রশাসনের নিশ্চয়ই এই বিষয়ে কোনো বক্তব্য আপনার কাছ থেকে পরবর্তী আমরা জানতে পারবো। সহকর্মী সুনামগঞ্জ থেকে হাওরের সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সাথে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।